জেনিফার কথায় রিমার পাশের একটা মেয়ে ধমকে উঠে বলে, এই তুই আবার কে? তোকে তো দেখিনি। জেনিফা নিজেও একটু অ্যাটিটিউড নিয়ে তারার কাঁধে হাঁস রেখে বলে, নয়নতারা শেখের অ্যাসিস্ট্যান্ট। আমার বসকে তো চিনিস না, মেরে একদম। থাম জেনি। তারার কথায় আর হাতের ইশারায় থেমে যায় জেনিফা। তারা কাঁধে থেকে জেনিফার হাত নামিয়ে ধূসর ফর্মাল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রিমার দিকে এগিয়ে যেতে যেতে ছাঞ্চা কণ্ঠে বলে ওঠে, সকালের ঝামেলাতে সকালের ঝামেলাতে এতগুলো মানুষকে না টানলেও পারতি। আর এখন তো এসব খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ হয়নি, একদমই না। কথা শেষ করে তারা একেবারে রিমার মুখোমুখি দাঁড়ায়। দুজনে প্রায় সমান সমান হাইট হওয়ার কারণে চোখাচোখি হয় দুজনের। রিমা তারার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, কি করবি তুই? জানা আছে আমার সেটা ভালো করে। হয় আমার কোনো দুর্বল জায়গা বাড়িতে বলা নিয়ে থ্রেট দিবি, আর নয়তো তাকে বলে দিবি। আর কি করতে পারবি তুই? রিমার কথা শেষ হতেই ওর পাশের একটা মেয়ে চামচামি করে বলে, ওকে চিনিস তুই? ওকে জানিস? ও মৃধা বাড়ির বড় মেয়ে। রাফান ইব্রাহিম মৃধা ওর হবু স্বামী, আবার চাচাতো ভাইও। মেয়েটার কথায় তারা ভ্রু উঁচিয়ে রিমার দিকে তাকিয়ে বলে, ও মা, তাই নাকি? আমি রাফান ইব্রাহিম মৃধার ওয়াইফ, আর আমিই জানি না? এমা, এটা কেমন হলো? ননদিনী, তুমি আমার স্বামীকেই বিয়ে করবে আর আমিই জানি না? প্রথম কথাগুলো ঠিকঠাক ভাবে বললেও তারা শেষের কথা যাতে ধত পিছে রিমার হাত বাঁকিয়ে দিয়ে বলে। ব্যথায় রিমার চেঁচিয়ে ওঠে, কিন্তু তারা শক্তির সঙ্গে পারে না। অন্য মেয়েরা তারার দিকে এগিয়ে আসতে নিলে তারা এক লাথি দিয়ে দুটোকেই নিচে ফেলে দেয়। দুজনকে গিয়ে একটা টেবিলের কোণায় ব্যথা পেয়ে বসে পড়ে। আর জেনিফাও এসে তারার সঙ্গে হাত মিলিয়ে বাকি দুটো বেগও আচ্ছা খেলায়। আলপনা, মাহা আর বানি ওরাও জেনিফাকে সাহায্য করে। তারা রিমার হাত বিগিয়ে ধরে ওকে একটা টেবিলের উপর ফেলে রাগে দাঁত পিষে বলে, আমার স্বামীর দিকে চোখ দিবি তো জান নিয়ে নিব। কোনো সম্পর্কের মায়া আমি করি না, না হলে নিজের দাদার খুনিকে নিজে বিয়ে করতে পারতাম না। ওনার দিকে তাকালেও নেক্সট টাইম তোর চোখ উপড়ে ফেলবো আমি, মাইন্ড ইট। ওদের এসব ঝামেলার কথা শুনে রিহান দৌড়ে আসে ক্যান্টিনে। এভাবে তারার হাতে রিমাকে নিচে পড়ে মার খেতে দেখে রিহান হয়ে চেঁচায়, ভাবি কি করছো কি? ও আমাদের বোন হয়। তারা রিমাকে ছেড়ে দিয়ে রিহানের দিকে আঙুল তুলে বলে, বোনকে বোনের মতো থাকতে বলো তাহলে। ও এসে আমাদের সবার খাবার ফেলে খাবারগুলো নষ্ট করেছে, সেটা আমি মোটেও সহ্য করব না। তার উপর ও এই ভার্সিটির সবাইকে বলে বেরিয়েছে তোমার ভাই নাকি ওর হবু স্বামী। আমি যে ওর গালে চটাস চটাস করে এখনো চর মারিনি, সেটাই ওর ভাগ্য। আর করিনি সেটাও তোমাদের পরিবারের সম্মানের জন্যই। চল তোরা সবাই। জেনিফা, আলপনা, মাহা আর বাণীকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। রিহান রিমাকে ধরে উঠিয়ে ওর মাথায় চাপড় মেরে বলে, এই জন্যই বলি তোর মাথায় গু ভরা। ভাবি ফায়ার বউ, তারপরেও এইসব গাঁজাখুরি কথা ছড়াচ্ছিস, সে লজ্জা নেই? এবার যদি ফায়ার কানে যায় কি হবে ভাবতে পারছিস? তোকে বাড়ি থেকে বের করে দিতেও দুইবার ভাববে না ভাইয়া। রিমা নিজের চোখের পানি মুছে কিছু বোঝার বদলে আর উঁচু কথা বলে, আমি ওকে ছাড়বো না রিহান, যত চাই বলিস। আজকের অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো। ভার্সিটি ছুটির পর তারা, আলপনা, মাহা আর বাণী তিনজনই গোমরা মুখ নিয়ে বের হলো। সকলের চেহারায় দুপুরের জন্য রাগ আর বিরক্ত। তারা বের হয়ে ওদের সবাইকে বাই বলে রাফানকে ফোন দেওয়ার জন্য পকেটে ফোন বের করলো। রাফানকে ফোন দিলে একবার রিং হতে রিসিভ হলো। মিস্টার ক্রিমিনাল, আপনি কি আজকে আসবেন? আমি কিন্তু ওই রিমাদের সাথে যাব না। আমি আসছি, জাস্ট 5 মিনিটস অপেক্ষা করো। বলে রাফান ফোনটা খিচে দিল। এরপর বাঁকা হেসে ভার্সিটির একটা ল্যাবে চলে গেল। এখন প্রশ্ন, রাফান তারার ভার্সিটিতে কেন? তাহলে জানা যাক কেন। ল্যাব রুমটা অনেক দিন ধরে বন্ধ। কিছু সমস্যার কারণে এই ল্যাব রুমে আপাতত কোনো কাজ হয় না, অন্য একটা রুমে হয়। তাই এটা ফাঁকাই পড়ে থাকে বেশিরভাগ সময়। অন্ধকারে জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে।
একটা গুমট গন্ধ চারিপাশে। সেখানে রিমা আর ওদের বান্ধবীকে নাকি কোন টিচার ডেকেছে। ছেলেটা সঠিক বলতে পারলো না কে ডেকেছে। রিমা আর ওর বান্ধবীরা প্রথমে হাঁসফাঁস করছিল যাবে কি যাবে না এই ভেবে, কিন্তু পরপর দুবার দুজন এসে ডেকে যাওয়ায় ওরা সিদ্ধান্ত নিল সবাই মিলে যাবে। ছেলে দুটোর কথা মতো ওরা সবাই ল্যাবের ভিতরে প্রবেশ করলো। অন্যদিন এই রুমে তালা দেওয়া থাকলেও আজ খোলা। রিমা আর বাকিরা রুমে প্রবেশের সঙ্গে সঙ্গে ভুতুরে ভাব খট করে দরজাটা লেগে গেল। কেঁপে উঠল 6 বান্ধবী। একজন আরেকজনকে অন্ধকারে জাবড়ে ধরলো। দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো সবাইকে, কিন্তু কেউ এলো না। হঠাৎ সবার মনে হলো গায়ের উপর কি যেন হাঁটছে পিলপিল করে। পুরো গা শিউরে উঠল সকলের। হাত ধরতে কেমন যেন লাগলো। তখনই হুট করে ল্যাবের সব লাইট জ্বলে উঠলো। রিমা একজন আরেকজনের দিকে তাকে গলা ফাটার চিৎকার দিয়ে উঠলো। প্রত্যেকের গায়ের উপর কম হলো 30 থেকে 40টা টিকটিকি। কারো চেহারায় বইছে তো কারো হাত, কারো গলা, সব মোটা মোটা চিকচিকি দিয়ে ভরা। এমনকি পুরো ল্যাব পুরো টিকটিকি বোঝাই। এত সব চিকচিকি কোথা থেকে এলো কেউ বলতে পারে না। নিজেদের গায়ে এমন টিকটিকি দেখে সবাই গা ছেড়ে লাফালাফি শুরু করে, কিন্তু টিকটিকিগুলো যেন গায়ের সাথে একদম আঠার মতোই লেগে আছে। এক ঝাড়াতে একটা পড়ছে, বাকিগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ঘেন্নায় কেউ হাতও লাগাতে পারছে না। ভয়ে সকলে নাকের জল চোখের জলে এক হয়ে গেছে। তখন একটা মিষ্টি বাঁশির সুর ভেসে এলো। বাঁশির সুর বাজার সঙ্গে সঙ্গে টিকটিকিগুলো দল বেঁধে জানলা দিয়ে চলে গেল। রিমা সহ বাকি মেয়েগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। দপ করে ফ্লোরে বসে পড়ল সকলে। সেই সময় ল্যাবের দরজা খুলে একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করলো। হাতে বাঁশি নিয়ে ধীর পায়ে ল্যাবে ঝুঁকে দরজাটা লাগিয়ে দিল রাফান ইব্রাহিম। রিমা রাফানকে দেখে খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগে রাফান আবারও বাঁশিতে সুর ধরল। সাথে সাথেই রিমা এবং বাকি মেয়েগুলো চোখ স্থির হয়ে গেল। মেয়েগুলো রোবটের মতো সোজা হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। রাফান ওরা দাঁড়িয়ে পড়তে বাঁশি বাজানো বন্ধ করে মৃদু বাঁকা হেসে মৃদু স্বরে বলল, হিপনোটাইজ ডান। জিভ দিয়ে গাল ছিল রাফান ওদের দিকে এগিয়ে গেল। রিমার সামনে গিয়ে ওরা চোখের সামনে হাত নাড়িয়ে দেখলো। এরপর রিমার দিকে ঝুঁকে পড়ে ওর কানে কানে বলল, বলো রিমা, রাফান ইব্রাহিম মৃধা আমার ভাই হয়। রিমা রাফানের কথা স্থির তাকে রোবটের মতো বলল, রাফান ইব্রাহিম মৃধা আমার ভাই হয়। রাফান সোজা হয়ে দাঁড়ালো বাঁকা হেসে। এরপর কথাগুলো বলতে লাগলো, নয়নতারা শেখ আমার প্রিয় ভাবি হয়। নয়নতারা শেখ আমার প্রিয় ভাবি হয়। আমি নয়নতারা শেখকে খুব ভালোবাসি। আমি নয়নতারা শেখকে খুব ভালোবাসি। আমি চিরকাল তার কথা শুনবো, ভালো ব্যবহার করব। আমি চিরকাল তার কথা শুনবো, ভালো ব্যবহার করব। আমি আমার ভাবির সাথে ঝামেলা করব না, ঝগড়া করব না। এরপর রাফান রিমাকে ছেড়ে বাকি মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। ওদের সামনে গিয়ে বলে, তোমরা বলো, আজ থেকে নয়নতারা শেখ আমাদের বস। আমরা তার কথা শুনবো, তার হয়ে কাজ করব। সব মেয়েগুলো একসঙ্গে রাফানের কথায় বলে, আজ থেকে নয়নতারা শেখ আমাদের বস। আমরা তার কথা শুনবো, তার হয়ে কাজ করব। রাফান ওদের দিকে তাকে স্মিত হেসে গুচ্ছ বলে সকলের চোখের সামনে একবার তুড়ি বাজায় আর ওরা মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর রাফান ধীর পায়ে সেখান থেকে চলে যায়। আর কয়েকটা মহিলা বডিগার্ড এসে ওদের তুলে এখান থেকে বের করে। বাইরে 5 মিনিট ধরে তারা দাঁড়িয়ে আছে রাফানের গাড়ির অপেক্ষায়। হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে তারার কোমরে আলতো শিহরণ জাগানো স্পর্শ করলো। তারা সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখলো কেউ নেই। কপাল কুঁচকে তারা সামনে ঘুরতে আচমকা লম্বা দেহে পুরুষটার সামনে এসে খাম্বার মতো দাঁড়িয়ে পড়ল। তারা রাফানের এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। বুকে হাত ছেড়ে নিঃশ্বাস নিয়ে বলে, এসব কি দুষ্টুমি মিস্টার ক্রিমিনাল? প্রাণ পাখি উড়ে যাচ্ছিল আমার। রাফান আর কোনো কথা বলল না। তারার হাত ধরে ভার্সিটি থেকে বের হয়ে গেল। ভার্সিটির সব মেয়েরা এই মাস্ক আর চশমা পরা লম্বা লোকটার দেখার কৌতূহল এক নজরে তাকিয়ে রইল। রাফান তারাকে নিয়ে বাইরে পার্ক করা গাড়িটার উঠতে নিলে, কিন্তু তারা ওর হাত হ্যাচকা টান দিয়ে বলে, এখনই বাড়ি যাব না মিস্টার ক্রিমিনাল, আসুন একটু হাঁটি আশেপাশে। আপনার হাত ধরে আপনার পাশে হাঁটতে চাই আমি। রাফান তারার হাত ধরে চশমার আড়ালে তারার চোখের দিকে তাকিয়ে বলল, হাত ধরেই তো আছি, সমস্যা নেই, ছাড়বো না।
এই দেহে প্রাণ থাকতে তোমার হাত আমার হাতের মুঠোতেই থাকবে ফ্লাওয়ার। কথাটা বলে রাফান গাড়ির দরজা লক করে হাঁটার রাস্তা ধরল। হাঁটতে হাঁটতে দুজনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে ঘুরে দেখলো একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে তারা বায়না ধরল ফুচকা। রাফান যেহেতু ওকে নিয়ে বের হয়েছে হাঁটার জন্য তাই আর বারণ করলো না। ফুচকাওয়ালা যখন ফুচকা বানিয়ে দিচ্ছিল তখন রাফান আর তারা সেখানে দাঁড়িয়ে থেকে দেখলো একটা জায়গা, কতগুলো ছেলে, মাঝখানে একটা মেয়ে মাছ বরাবর সিঁড়িতে বসে আছে, প্রত্যেকেরই হাতে সিগারেট। হুট করে একটা ছেলে সিগারেট টান ধরিয়ে মেয়েটার মুখে ধোঁয়া ছেড়ে দেয়। মেয়েটা রাগ না করে উল্টো হাসে। এখানে শেষ নয়, ওই মেয়েটার মুখে পর পর বাকি ছেলেরা এক এক করে সিগারেটের টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো আর মেয়েটা সব গিলে নিল। এই দৃশ্য দেখে রাফান আর তারা দুজনই কপাল কুঁচকে একসঙ্গে বলে উঠল, হোলি শিট। পুরাই দুজনের দিকে তাকালো। রাফান তারার দিকে অগ্নি দৃষ্টি ফেলে তাকিয়ে আছে, এমন বিচ্ছিরি গালি দেওয়া, আর তারা রাফানের দিকে তাকিয়ে জিভ কেটে কান ধরল। সরি, ভুলে বেরিয়ে গেছে। তখন রাফান তারার কান টেনে দিয়ে তাতে দাঁত পিষে পড়ল। এখন শাস্তি হিসেবে ওই মেয়েটার সাথে যা হলো সেটা তোমার সঙ্গে করি আমি। তোমার সাথে শুধু আমি একাই করব, ঠিক হবে না? তারা দুই হাত জোর করে রাফানের সামনে ধরে বলল। মাফ চাই স্বামী, আর হবে না। বলেই তারা দাঁত কেলিয়ে রাফানের সামনে হাসি দিল। তখনও ফুচকাওয়ালা ফুচকা রেডি করে তারার সামনে দিল। তারা ফুচকা খেতে নিয়ে আবারও ভদ্রতা করে রাফানকে জিজ্ঞেস করলো, খাবেন? রাফান তারার দিকে হাত নাড়িয়ে না বুঝিয়ে বলল, এসব ছাইপাশ আমি খাই না, আপনি খেয়ে নিন তাড়াতাড়ি। কথা শেষ করতেই রাফানের ফোন বাজলো। ফোন নিয়ে রাফান একটু দুপা সামনে গিয়ে কল রিসিভ করলো। তারা এদিকে মনোযোগ দিয়ে ফুচকা খাচ্ছে। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়াটা খুব মনোরম, চারিদিকে অনেক রকম খাবারের স্টল বসেছে, যেন ফুচকা, ভেলপুরি, ভাজা পোড়া, বিভিন্ন খাবার, আখের রস ইত্যাদি। আখের রস গাড়িটার তারার সামনে দিয়ে যেতে পেছনে রাফানের দিকে গেল ধীরে ধীরে। তারা এক বাটি ফুচকা খেয়ে রাফান আসছে না দেখে এই সুযোগে আরেক বাটি ফুচকা নিয়ে খেতে শুরু করলো। 2 নম্বর ফুচকা মুখে দিতে যাবে এমন সময় পুরুষের চিৎকার কানে এলো তারার। পেছন ঘুরে যা দেখলো তাতে তার কলিজার পানি শুকিয়ে গেল। ফুচকার বাটি রাস্তায় ফেলে তারা দৌড়ে গেল সেদিকে। রাফান রাস্তায় ফোন ফেলে নিচে বসে 2 হাত দিয়ে চোখ মুখে ঢেকে জোরে জোরে চেঁচাচ্ছে। রাফানের ওভারকোটের ভেতরে থাকা পিস্তলটাও রাস্তায় পড়ে গেছে, যার জন্য রাস্তার সবাই অস্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে আছে। এটাই তো স্বাভাবিক, এত বড় একটা লোক এভাবে রাস্তায় বসে 2 হাত দিয়ে মুখ ঢেকে কি দেখে চেঁচাচ্ছে। আবার তার বন্দুকও আছে, এতে ভয় কেউ আর এগিয়ে যায় না রাফানের দিকে। তখন তারা ছুটে রাস্তায় বসে রাফানকে জড়িয়ে ধরল। কি হয়েছে আপনার? মিস্টার ক্রিমিনাল, কি হয়েছে? এরকম করছেন কেন? কি দেখছেন? আমাকে বলুন, শুনুন না, কি হলো? এমন করবেন না ভাই। বলতে বলতে কান্নায় তারার গলা জড়িয়ে গেল। রাফান নিজের 2 হাত দিয়ে তারাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে চেঁচাচ্ছে। রাফানের এসব কথার মানে বা কারণ তারা বুঝতে পারছে না। কি দেখে রাফান এত ভয় পেয়ে গেল। তখন তারা নজর পড়ে ওই আখের রস বানানো মেশিনটা নজরে এলো, যেটা এখনো ঘুরছে। তারা ওই আখের শরবতওয়ালাকে ডেকে চিৎকার করে হাত জোর করে বলল, দয়া করে ওটা বন্ধ করুন, আমার মনে হয় ওনার এরকম মেশিনে ফোবিয়া আছে। বন্ধ করুন প্লিজ। আখওয়ালা লোকরা সঙ্গে সঙ্গে তার মেশিনটা বন্ধ করে দিল। আর রাফানও তারার হাতের উপর জ্ঞান হারিয়ে ফেলল। এবার তো তারা দিশেহারা হয়ে যায়। রাফানের গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে, মিস্টার ক্রিমিনাল, উঠুন না, কি হলো? দেখুন মেশিন বন্ধ হয়ে গেছে, উঠুন প্লিজ। হায় আল্লাহ, আমি কেন বের হলাম আজকে? বাড়িতে চলে গেলেই ভালো হতো। এই শুনুন না, এই বেপরোয়া লোক, উঠুন। তারার এত ডাকেও রাফান উঠল না। তারা নিজে চোখের পানি মুছে রাফানের নিচে পড়ে থাকা ফোনটা তুলে নিখিল আর কবিরকে ফোন দিল। ওদের তাড়াতাড়ি আসতে বললো এখানে। রাস্তার সাইডে এভাবে তারা রাফানকে আগলে ধরে আছে। আর রাফান কোনো সাধারণ মানুষ নয়, এটা ওর পোশাক আশাক, বন্দুক দেখে সবাই বুঝতে পারছে। তাই কেউ ভয়ে ওদের সাহায্য করতে এগিয়ে আসছে না। রাফানের ডার্ক ম্যানশন। নিখিল, কবির
আর তারা মিলে রাফানকে ওর নিজের বাড়িতে নিয়ে এসেছে। এই অবস্থায় কেউ আর ওই বাড়ির কাউকে চিন্তায় ফেলতে চায়নি। জ্ঞানহীন রাফানের পাশে তারা বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এমন সময় নিখিল আর কবির দরজায় কড়া নেড়ে ঢোকার অনুমতি চাইল। তারা অনুমতি দিতেই দুজনে ভেতরে ঢুকলো। তারা রাফানের মাথার কাছে থেকে সরে বিছানা থেকে নেমে নিচে দাঁড়িয়ে বলল, ডাক্তার আসছেন? জি ভাবি, এই এসে পড়লেন বলে। এবার তারা একটু নড়ে চড়ে দাঁড়িয়ে রাফানের দিকে তাকিয়ে নিখিল আর কবিরকে প্রশ্ন করল, উনি ওই মেশিনটাকে এত ভয় পেলেন কেন? আর আন্টি আমাকে মারবেন না, আমি কিছু করিনি। এর সবই বা কেন বলেছিল? এর সাথে কি ওই ন্যানির কোনো সম্পর্ক আছে? উনি কি আন্টি বলতে ওই ন্যানিকেই বুঝিয়েছেন? আমায় সব বিস্তারিত খুলে বলুন, ডাক্তার আসার আগেই। সে অনেক বছর আগের কথা, আমরা ওর সঠিক জানিও না, সবটা আমাদের শোনার কথা ভাইয়ের থেকে। নিখিল আর কবির একজন আরেকজনের দিকে তাকিয়ে দুজনই চোখের পলকে একজন আরেকজনকে বোঝায় যে তারার কথাগুলো জানা উচিত। নিখিলের হাতে থাকা রাফানের ফোন আর পিস্তলটা তারার হাতে এগিয়ে দিয়ে নিখিল বলে, তাও খুব ভালোভাবে বলেনি ভাই আমাদের। রিয়াজ স্যার ভাইয়ের জন্য একটা ন্যানি রেখেছিলেন, যিনি ভাইয়ের বাড়িতে থেকে ভাইকে ভালো করে দেখতেন না, দেহ ব্যবসা চালাতেন, ভালো মতো খাবারও দিতেন না। ভাই যদি বাড়ির কারোর সঙ্গে কথা বলতে যেত, সে একটা ছুরি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকতেন, যেন ভাই কাউকে কোনো সত্যি কথা না বলে। 6 বছর বয়সী বাচ্চা ছিল ভাই তখন, বুঝতেই পারছেন। একদিন নাকি ভাইকে রাগ করে ওই ন্যানি সারাদিনে কিছু খেতেইও দেয়নি। খিদের চোটে ভাই পুরো পাগল হয়ে গিয়েছিল সেদিন, তাই লুকিয়ে ভাই ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেতে নিয়েছিল, আর সেটা ওই ন্যানির দেখে নেয়। তখনই ওই ন্যানি খুব রেগে গিয়ে ভাইয়ের হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে বাড়ির কাছাকাছি একটা কারখানায় নিয়ে আসে। সেখানে এরকমই ঘূর্ণায়মান একটা মেশিন ছিল। সেই মেশিনটা আসলে ঠিক কী তা সঠিক বলতেও পারবো না, তবে খুব সাংঘাতিক কিছু ছিল। ওই মহিলাটা ভাইয়ের হাত ধরে সেই মেশিনে ঢুকিয়ে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছিল। খুবই জঘন্য একজন মহিলা ছিল সে। ভাই তখন ওই মেশিনে হাত ঢুকিয়ে দেওয়ার ভয়ে মহিলাটার হাতে কামড় দিয়ে দেয়। সাথে সাথে মহিলাটা কুকুর হয়ে নিজের হাত সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে ভাই সেই মেশিনটায় মহিলার মাথা চেপে ধরে। সাথে সাথে মহিলাটার মাথা ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে রক্তের ফোয়ারা ভেসে যায়, আর ভাই সেখানে ভয়ে জ্ঞান হারায়। ভাই যখন সেই মহিলাটার এই অবস্থা করেছিল, তখন ভাই নিজের মধ্যে ছিল না, ভয় থেকেই এমনটা হয়ে গেছে। নিজের কথা শেষ করে জোরে দীর্ঘশ্বাস ফেলল নিখিল। তখন কবির নিখিলের কাঁধে হাত দিয়ে নিজে থেকে বাকি কথা বলল, হ্যাঁ, আর রিয়াজ স্যার এই খবরকে অন্যভাবে বাড়িয়ে বলেছেন, যার কারণে বসের তার উপর খুব রাগ করেছিল। বসের জন্য এরপর থেকে আর কোনো ন্যানি রাখা হয়নি। বসও বলেনি রাখার জন্য, কিন্তু সেই দিনের ওই ঘটনার পর থেকে বস এরকম কোনো মেশিন দেখতে পারে না। দেখলে তার ওই ঘটনার কথা মনে পড়ে যায়। আখের রস বানানোর মেশিনটাও তো প্রায় একই, সেজন্যই হয়তো ভাইয়ের মনে পড়ে গেছে সেই দিনের কথা। ওদের কথা শুনে তারার শরীরে সব লোম দাঁড়িয়ে যায়। অদ্ভুত শিহরণ জাগে তারার মনে। একটা 6 বছরের 6.5 বছরের বাচ্চার উপর কি পরিমাণ নির্যাতন করা হলে সে ওই পর্যায়ে এই একটা কাজ ঘটিয়ে ফেলতে পারে। রাফানের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেদিনই প্রাণ হারাতো। রাফান ছিল বলেই হয়তো বেঁচে আছে, ওই মহিলাকে মেরে দিয়ে বেঁচে আছে। তারা দীর্ঘ শ্বাস নেয়। নিখিল আর কবিরের দিকে তাকে নিরাশ কঞ্চে বলে, উনি কি আর কোনো কিছু নিয়ে কোনোদিন ট্রমায় ভুগেছিলেন? ওনার কি এই ট্রমা থেকে বের হওয়ার কোনো উপায় নেই? তারার প্রশ্নে কবিরই আবার উত্তর দেয়, ভাবি, বসের আরেকটা ট্রমার কারণ আপনি নিজেই। ভাইকে আপনার জন্য আমরা সামনাসামনি ট্রমায় ভুগতে দেখেছি। মানে? কপাল কুচকে চোখ ছোট ছোট করে তারা জিজ্ঞেস করলো। তখন নিখিল কিছুটা এগিয়ে এসে বলে, আপনার লেখা রক্তিম প্রেম উপন্যাস পড়ার পর ভাই ট্রমায় চলে গিয়েছিল। 1 সপ্তাহ ভাই কোনো পানি মুখে দেয়নি, বোতলের পর বোতল ওয়াইন খেয়েছে শুধু। ভাইয়ের ওয়াইনের সেলফের 1 সপ্তাহের অর্ধেকেরও বেশি খালি হয়ে গিয়েছিল। কম হলেও 40 বোতল তো হবেই। ভাই সারাদিনই মাতালের মতো করত, সিগারেট খেত। আমরা যদি না দিতাম তো আমাদের মারতো।
চেঁচা তো, আমরা তো ভাইয়ের হেলথ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাই সারাদিন মদ খেয়ে পড়ে থাকতো আর আপনাকে অভিশাপ দিত, আপনাকে ধ্বংস করতে চাইতো। আপনার আর বলতে হবে না, বুঝতে পেরেছি। আমি জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু এটা না করলে আপনার ভাই আর আমি আজ এক ছাদের নিচে থাকতাম না। সেই যাই হোক, নিচে বোধহয় ডাক্তার এসে গেছেন, যান গিয়ে নিয়ে আসুন। তারা নিখিলের কথা থামিয়ে দিয়ে রাফানের কাছে চলে যায়। রাফানের এখন ধীরে ধীরে হুঁশ আসছে মনে হচ্ছে। তারা রাফানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তখন নিখিল একজন ডাক্তারকে নিয়ে আসে। ঘরে ঢুকে ডাক্তার ফোন রাফানের বুকে স্টেথোস্কোপ লাগাতে যেতে রাফান জ্ঞান ফিরে উদ্ধপ করে বসে পড়ে। তারাকে জড়িয়ে ধরে। সবার সামনে তারার গলায় মুখ গুজে ভয় জড়ানো গলায় বলে, ফ্লাওয়ার, ফ্লাওয়ার আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। আমার কাছে থাকো, আমার আমার সাথে থাকো ফ্লাওয়ার। তারা রাফানের পিছে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলে, আছি আমি মিস্টার ক্রিমিনাল, কোথাও যাইনি। এই যে দেখুন আছি, আর কেউ আপনাকে মারবে না। আপনি তো ক্রিমিনাল, আপনি তো মেরে দিয়েছিলেন ওই নানিকে। আপনাকে কেউ কেন মারবে? তারার কথায় রাফান কিছুটা আশ্বস্ত হয়ে ওর দিকে তাকিয়ে বলে, আমি মেরে ফেলেছি, ও আর বেঁচে নেই। তারাও রাফানের চোখের পানি মুছিয়ে দিয়ে প্রশস্ত কপালের উপর এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে তাতে চুমু খেয়ে বলে, না নেই। এবার ঠিক হয়ে যান তো দেখি, ডাক্তারকে একটু চেক আপ করতে দিন। আপনাকে নিন, শুয়ে পড়ুন। তারা রাফানকে ধরে শুইয়ে দেয়। রাফান এখন ধীরে ধীরে সুস্থ মস্তিষ্কে ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর অনেকটাই নিজের ভেতর চলে এসেছে রাফান। ডাক্তার রাফানের চেক আপ করে সবার উদ্দেশ্যে বলে, উনি এখন অনেকটাই সুস্থ। পুরনো ট্রমা থেকে এমনটা হওয়া স্বাভাবিক। চেষ্টা করবেন ওই রকম মেশিন থেকে ওনাকে দূরে রাখতে। আর এর জন্য আমি কোনো ওষুধ দিচ্ছি না। এক্ষেত্রে স্ট্রেস বল কাজে দিতে পারে। স্ট্রেস বলের মাধ্যমে উনি স্ট্রেস ফ্রি হবেন কিছুটা। এসব নিয়ে বেশি চিন্তা আসবে না তাহলে। স্ট্রেস বলের কথায় রাফান শোয়া থেকে অর্ধ শোয়া হয়ে বসে। এরপর দুষ্টু হেসে তারার বুকের দিকে আর চোখে তাকিয়ে বলে, স্ট্রেস বল আমার একটা না দুটো আছে, ওটা নিয়ে চিন্তা নেই। এবার আপনারা আসতে পারেন, আমি আসলে অনেক স্ট্রেসে আছি, একটু স্ট্রেস কাটাতে হবে। রাফান, নিখিল আর কবির চোখের ইশারায় ঘর থেকে বের হয়ে যেতে বলে। ওরা দুজনেই ডক্টরকে নিয়ে বেরিয়ে যায়। তখন রাফান তারাকে আদেশের সুরে বলে, যাও গিয়ে দরজা লাগিয়ে এসো। তারা বিছানা ছেড়ে উঠে দরজা লাগে রাফানের দিকে এগোতে এগোতে বলে, স্ট্রেস বল কোথায় আপনার? বলুন, আমি দিচ্ছি। তারার এমন অবুঝের মতো কথা শুনে রাফান ঠোঁটের পাইরিসিং করা দিক কামড়ে বাঁকা হেসে বলে, ওটা তো তোমার সঙ্গেই অ্যাটাচড করা আছে, এর চেয়ে ভালো আর কোনো স্ট্রেস বল হয় নাকি? তারা রাফানের কথায় চোয়া ঝুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। রাফান জিভ দিয়ে গাল ছেলে হেসে তারার হাতটা খপ করে ধরে নিজের সামনে শুয়ে দিয়ে কাঁথা টান করে দুজনে গায়ের উপর দিয়ে দেয়। তারার গলায় মুখ গুজে দিয়ে হাসকি স্বরে বলে, আজ আমি খুব ভয় পেয়ে গেছিলাম ফ্লাওয়ার, তুমি না থাকলে হয়তো আজ আমি এই ট্রমার মধ্যে আবার আটকা পড়ে যেতাম। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউর এভরিথিং। কথা বলতে বলতে রাফান তারার জামার ভেতরে নিজের ঠান্ডা হাত ধীরে ধীরে ঢুকিয়ে দিতে থাকে। উষ্ণ পেঁচে রাফানের ঠান্ডা হাতের স্পর্শে তারা চোখ খিচে বন্ধ করে ফেলে। ছোট কামড়ে নিজের ভেতরে তোলপাড়কে সামাল দিতে চায় তারা। রাফান তার পুরো কোমরে হাতের আলতো স্পর্শ স্লাইড করতে করতে তারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার স্পর্শ পেয়ে তোমায় কাঁপতে দেখে আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে এভাবে প্রতিটা স্পর্শ দিয়ে তোমায় বেসামাল করতে থাকি, কিন্তু আফসোস তোমায় বেসামাল করতে গিয়ে সবচেয়ে বেশি বেসামাল আমি নিজেই হয়ে যাই। রাফান ধীরে ধীরে আরো গভীরে ভাব তারার সম্পূর্ণ শরীর ছুঁয়ে দিতে থাকে। তারার শরীরের কোমল জায়গায় নিজের স্পর্শ দিয়ে জড়িয়ে নিয়ে তারার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, কথাটা বলে এক ঝটকায় রাফান তারাকে নিজের দিকে ঘুরিয়ে তারার গলায় ঘাড়ে বুকে নিজের ঠোঁট ছোট ছোট কামড় বসাতেই থাকে। ঠোঁট দিয়ে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকে তারাকে উম্মাদের মতো। তারার গলায় মুখ গুজে শুষে নিতে থাকে নিজের ঠোঁট। তারা হঠাৎ কি মনে করে তারার কানের কাছে এসে কানের লতিতে কামড় দিয়ে জিজ্ঞেস করে, রাফান বলো তো ফ্লাওয়ার, আমার প্রিয় খাবার কি? তারা ঠোঁট কামড়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, ও
কি? রাফান আবারও দুষ্টু হেসে তারা ছোট কামড় দিয়ে বলে। রাফানের কথা লজ্জায় তারা লাল, নীল, সবুজ, হলুদ সব হয়ে যায়। চোখ বন্ধ করে রাফানের উন্মুক্ত পিঠ খামচে ধরে অস্পষ্ট স্বরে বলে, জাস্ট শাট আপ, জাস্ট স্টপ ইট, ইউ, আই জাস্ট ক্যান্ট হোল্ড ইট। রাফান থামে না, উল্টো আরো বেশি গভীরভাবে তারাকে নিজের কাছে টেনে নেয়। আর হাতের অবাধ বিচরণ তো আছেই। সকাল সকাল মৃধা ম্যানশনে যায় রাফান আর তারা। গতকাল আর কেউ বাড়ি ফেরেনি। রাতটা রাফানে ডাইরেক্ট ম্যানশনই পার করেছে। আজ ছুটির দিন, শুক্রবার হওয়ায় বাড়িতে সবাই বড়রা উপস্থিত। রাফান বাড়িতে ঢোকা মাত্র রিয়াজ ইমরানের করা কথার খপ্পরে পড়তে হয়। রিয়াজ ইমরান চায়ের কাপে চুমুক দিয়ে চশমার উপর থেকে রাফান আর তারার দিকে তাকায়। কোথায় ছিলে কাল? বাড়ি ফিরেনি কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি, কথাটা মাথায় রেখো। রাফান রিয়াজ ইমরানের কথায় কিছু না বলে সোজা তাকিয়ে পকেটে হাত দিয়ে আবারও উপরে যাওয়ার জন্য রওনা হলো। তারাও রাফানের পেছনে যেতে নিল। তখন রাহাত ইমরান খোঁচা মেরে রাফানকে বলল, নিজে তো অফিসের কাজে জয়েন করো না, অফিসের কোনো দায়িত্ব নাও না। বছর শেষে লাভের টাকাটা ঠিকই জমা হয় তোমার অ্যাকাউন্টে। নিজে কিছু করো এবার, আর কত বাবার টাকায় জীবন পার করবে। উপরে যেতে নিয়েও থেমে যায় রাফান আর তারার পা জোড়া। হাত মুঠো শক্ত হয়ে আসে রাফানের। রাহাত ইমরানের কথা রিয়াজ ইমরান কিছুটা বিরক্ত হন। এরকম খোঁটা দেওয়া তার পছন্দ হয়নি। রফিকুল আরমান রাহাত ইমরানকে ধমক দিলেন এমন কথার উপর। বাড়ির বড় ছেলেও এরকম কথা ওর সঙ্গে বলবেন না। ও সবে সিঙ্গাপুর থেকে ফিরেছে, এখানে এসেছে, কিছুটা সময় নিক, আস্তে আস্তে কোম্পানি সব কাজে হাত দেবে। এই কথার মাঝে এসে শোভামীর ফোরন কেটে বলে, সিফাতের বাবা তো কিছু ভুল বলেনি বাবা, আসলেই তো ও এই বাড়ির জন্য কিছুই করেনি, উল্টো ওর জন্যই এই বাড়ি থেকে মাসে মাসে কারি কারি টাকা পাঠানো হতো। কি আছে ওর? সবটাই তো বড় ভাইয়ের দেয়া। থামবে তোমরা। আমার ছেলেকে আমি কি দেই বা না দেই সেটা আমার ব্যাপার। ও আমাদের থেকে দূরে ছিল মানে এই না যে ওর দায়িত্ব আমরা নেব না। রাবেয়া বেগম আর জিনিয়া মৃধা রান্নাঘর থেকে এসব শুনে বেরিয়ে এলেন। শোভামীর তবুও থামলেন না। নিজের মেয়ের সঙ্গে রাফানের বিয়ে দিতে পারেননি বলে সেই ক্ষোভ সম্পূর্ণ উগলে দিলেন ওদের উপর। সেই 6.5 বছর বয়সে খুনি তকমা লাগিয়েছে এই ছেলে নিজের কপালে। এখন বয়স 31-এর বেশি। এত দেরি করে দেশে এসেছে, এসে কি করলো? বিয়ে করে নিল। আর করেই বা কি ও? বউ নিয়ে সারাদিন বাপের টাকায় ঘুরে বেড়ায়। তারা রাফানের দিকে এক নজরে তাকিয়ে আছে, শুধু রাফানের কথার অপেক্ষায়। কিন্তু রাফান আজ নিজের আত্মসম্মানের প্রমাণ গলা তুলে দেবে না। নিজের পরিচয়ে সে আজ কাউকে মুখে দেবে না। যা দেখার এবার সবাই নিজ চোখে দেখবে। এই বাড়ির কারোর জানা নেই অন্ধকার জগতে রাফান ওরফে মিস্টার রাইমের বিরাট রাজত্বের কথা। তারা সবাই রাফানকে একজন উগ্র ছন্নছাড়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করে। কিন্তু আজ রাফান নিজের পরিচয় অতি সাধারণভাবে দেবে না। তাই রাফান বাঁকা হেসে মনে মনে বলে, আজ এদের সাথে একটু খেললে মন্দ হয় না। বোকা পরিবার আমার, এদের চেয়ে আমার বইয়ের বুদ্ধি 1000 গুণ বেশি। রাফান তারার দিকে তাকায়। তারা আগের থেকে রাফানের দিকে তাকিয়েছিল। রাফান কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছিল। এই রাফানের ঠোঁটের কোণে চিরচেনা পৈশাচিক বাঁকা হাসি তারাকে মন থেকে নিশ্চিত করে। রাফান সোজা হয়ে পকেটে হাত ঢুকিয়ে শটাং হয়ে দাঁড়ায়। এরপর নিজের বাপ, দাদা আর চাচার দিকে তাকিয়ে গুরু গম্ভীর শান্ত কণ্ঠে বলে, মানলাম আমি বেকার মানুষ, আজ এই বেকার তোমাদেরকে ইনভাইট করলো। রাইম রয়্যাল রেস্টুরেন্টে আজ রাতে আমি একটা পার্টির অ্যারেঞ্জ করবো তোমাদের জন্য। সবাই সেখানে আসবে কিন্তু। আর ফুপি, তোমার হাজব্যান্ডকেও সাথে আসতে বলে দিও। চলো ফ্লাওয়ার। নিজের কথা বলেই রাফান তারার হাত ধরে বের হয়ে যেতে নিলে বাড়ি থেকে তখন রাবেয়া বেগম ছুটে এলেন। না খেয়ে কোথাও যাওয়া হবে না রাফান। খাবার আর মা, এই দুটোর সঙ্গে কখনো রাগ করতে নেই। এসো খেতে চলো। রাবেয়া বেগমের কথায় রাফান তার ছেলের হাসি দিয়ে বলে, তার জন্য আগে মায়ের ভালোবাসা দিতে হয়, না হলে সেই মায়ের উপর রাগ করার মতো অনুভূতি জন্মায় না।
আপনি কে ম্যাম, যে আমি আপনার উপর রাগ করব? আমার আপনার উপর কোনো রাগ নেই, কারণ আপনি আমার কেউ নন। মিস্টার ক্রিমিনাল, মা বলছেন খেয়ে যান। আর মাত্রই তো এলেন, এখন আবার কোথায় যাবেন? রাফান তারার কোনো কথা শুনল না। তারার হাত ধরে টেনে নিয়ে গেল সবার সামনে দিয়ে, যেন তারা কোনো মানুষই নয়, কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস রাফানের কাছে, যেটা ছাড়া রাফান চলাফেরা করতে পারে না। রাফান বের হয়ে কোনো গাড়িতে না বসে বাইরে দাঁড়িয়ে নিখিলকে ফোন দিল। নিখিল ফোন রিসিভ করতে রাফান চওড়া গলায় ধমকে উঠল, আমার কয়েকটা গাড়ি নিয়ে আয় ফার্স্ট। বলেই রাফান ফোন কেটে দিল। এরপর কবিরকে ফোন দিল। একই সুরে কবিরকে বলল, আমার রেস্টুরেন্টে বড় করে আয়োজন করবি। আজকে আমার পরিবারকে মিস্টার রাইম কি জিনিস সেটা দেখাবো। সন্ধ্যায় বড় করে পার্টির অ্যারেঞ্জ করবি, আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়। আর এসবের সাথে আরো অনেক কিছু বুঝিয়ে দিল রাফান। সব কিছু বুঝিয়ে দিয়ে ফোন কেটে দিয়ে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাফানের সব ব্র্যান্ডের দামি দামি গাড়িগুলো লাইন ধরে এসে মিঠা ম্যানশনের সামনে দাঁড়ালো। রোলস রয়েস, মার্সিডিস, ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার, জেস্কো C6, Z06, BMW 718 ব্যাচ মোবাইল, সমস্ত বড় বড় ব্র্যান্ডের গাড়ি লাইন ধরে দাঁড়ালো। প্রত্যেকটা বডিগার্ড গাড়ি থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো রাফানের জন্য। যে কোনো একটা রাফান উঠে বসে। এতগুলো গাড়ির মধ্যে থেকে রাফান নিজের মতো তীক্ষ্ণ চোখা BMW গাড়িটায় উঠে বসলো। তারাও সঙ্গে সঙ্গে রাফানের পাশে উঠে বসলো। দুজন বসার পর একে একে সবগুলো গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে রাফানের এই আভিজাত্য ভাসানো গাড়ির দৃশ্য মৃধা ম্যানশনের ছাদে দাঁড়ানো রিহান, রিমা, জান্নাত, জেরিন চারজনই হাঁ করে দেখলো। রিমা এখন অনেক ভদ্র হয়ে গেছে। কাল থেকে সারাদিন বড় ভাবি করে সবার মাথা খেয়েছে। আজও তারাকে দেখে রিমা বলে, দেখ আমাদের বড় ভাবি কত লাকি, ভাইয়ার মতো একজন পেয়েছে। ইস, বড় ভাবি খুব ভালো। রিহান সহ বাকিরা চমকালো না, কারণ গতকাল থেকে রিমা এমন অদ্ভুত আচরণ করছে। রিহান ওদের সবাইকে নিচে গিয়ে নিয়ে চলে গেল। নিচে তখন শোভামীর এবং জিনিয়া মৃধা তর্ক জুড়ে দিয়েছেন। এর মাঝে এসে জান্নাত সবাইকে উৎসুক ভঙ্গিতে বলল, জানো বড় মামা, ছোট মামা, মাত্র বড় ভাইয়াকে দেখলাম প্রায় 60খানি গাড়ি নিয়ে ভাবিকে নিয়ে যেতে। আমাদের গাড়ির চেয়েও বেশি গাড়ি, আর কত সুন্দর দামি দামি কালো গাড়ি সব। এত গাড়ির কথা শুনে বাড়ির বড় আকাশ থেকে বলল, রাফান তো বাড়িতে এসে নিজের জন্য 2 ও 3টে গাড়ি কিনেছে সবার জানা। তাও সবাই জানে সেই টাকা কোম্পানির, কিন্তু এত গাড়ি পেল কোথায়? এই কথা রহস্যজনক ঠেকলো সকলের কাছে। শোভামীর কপাল কুচকে জান্নাতকে ছাড়ি দিয়ে বললেন, কি ভুলভাল বকছিস, এত গাড়ি রাফান পাবে কোথায়? আমাদের বাড়িতে তো এত গাড়ি নেই, সব মিলিয়ে 20টা হবে। তোমাদের সব প্রশ্নের উত্তর বোধ হয় আজ তোমরা সেই পার্টিতে গিয়েই পাবে। দাদুভাই আমার কত বড় রেস্টুরেন্ট বুক করেছে দেখেছো? মিস্টার রাইম হলেন ফ্রান্সের একজন নামকরা বিজনেসম্যান, সঙ্গে একজন বড় মাফিয়া কিং। বাংলাদেশের শখের বসে তিনি একটা রেস্টুরেন্ট দিয়েছে। গুগলে সার্চ দিলেই তার সম্পর্কে সব ডিটেল চলে আসে, কিন্তু তার চেহারা সবাই জানে না। খুব কম লোকেই আছে যারা তার চেহারা দেখেছে। সে যাই হোক, আমার দাদুভাই ও যে কম কিছু নয় সেটা আমার বোঝা হয়ে গেছে। শোভামীর মাথা চুলকান। তার কাঁচা মাথায় এই হিসেব মেলানো সম্ভব নয়। রফিকুল আরমান তখন কিছুটা আঁচ করতে পেরেই বললেন। রফিকুল আরমান তার বয়সের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললেও রাহাত ইমরান সেগুলোকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ জানি, ওই ছেলে আর কি বা হবে। দেখা যাবে মিস্টার নাইমের কোনো চামচা হবে। আর কি বা আশা করা যায় ওর মতো উগ্র বেপরোয়া ছেলের দ্বারা? শুধু চেহারার গঠন লম্বায় ভালো হলেই হয় না, যোগ্যতারও দরকার আছে। রাহাত ইমরান এই কথাটা রিয়াজ ইমরানের গায়ে লাগে। তিনি রাহাত ইমরানকে জোরে ধমক দিয়ে বললেন, মুখ সামলে কথা বল রাহাত, আমার ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবি না। ও যাই হোক, ওর সম্পত্তি কম নয়।
আমি ওর বাবা এখনো বেঁচে আছি। ও যতই রাগ করুক, আমি যতই রাগ করি, আমরা বাবা এবং ছেলে, এটাই সত্যি। বড় ভাই বোধহয় ছেলে বিদেশ থেকে আসার পর একটু বেশি ছেলে ভক্তি দেখাচ্ছেন। যাকগে সে কথা, আজ রাতে পার্টিতে গেলেই দেখা যাবে কে কত বড় কি বের হয়। দেখবেন বড় ভাই সাপ বের করতে গিয়ে কেউটে না বেরিয়ে আসে। রাফানের ব্যাপারটা হিংসের বশে সম্পূর্ণ তাচ্ছিল্য করে শোভামী চলে যান। বাকিরাও একে একে চলে যায়। এবার দেখা যাক সত্যি রাফান কি। সকলকে সন্ধ্যার পার্টিতে রাইম রয়্যাল 5 স্টার হোটেলে একে একে মৃধা বাড়ির সবার গাড়ি এসে বিরাট বড় হোটেলের সামনে থামে। বাড়ির প্রত্যেকটা গাড়ির দরজা খুলে দেয় সেখানকার গার্ডসরা। সবাই এক না একবার এই হোটেলে এসেছিল, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। আজ পুরো হোটেলটাই শুধু তাদের জন্য বুক করা হয়েছে। বাড়ির সবাই মিলে হোটেলের ভিতরে প্রবেশ করে ঢুকে, আর রাস্তায় নিখিল এবং কবির তাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছে। রাহাত ইমরান ওদেরকে দেখে বিরক্ত চেহারা নিয়ে বিড়বিড় করে বলে, এই দুটা চামচা সবসময় রাফানের পিছে পিছে থাকবেই। রাহাত ইমরান ধীরে ধীরে কথাটা বলেও কবিরের কানে কথাটা চলে যায়। তখন কবিরও ওপর পাটির দাঁত দিয়ে নিজের ছোট কামড়ে ধরে বলে, কে চামচি কে আর কে সিংহের সেনা সেটা পরে দেখা যাবে। খেতে বস শুধু। শালা মির্জাফর, আমার বসের বাড়ির সবচেয়ে বড় মির্জাফর এটা। নিখিল কবিরকে ধাক্কা দিয়ে বলে, কিরে বেটা, একা একা কি বকছিস? কবির মাথা নাড়িয়ে কিছু না বলে এরপর সবাই বড় হোটেলের বিরাট দরজা লাগিয়ে দেয়। এতে সবাই অবাক হয়ে যায়, দরজা কেন লাগাবে। তারপরও সবাই চুপচাপ গিয়ে সাজানো বিরাট লম্বা টেবিলে গিয়ে বসে, যেটা বিশেষভাবে রাফান তার পুরো পরিবারের একসাথে বসার জন্য রেখেছে। সবাই চেয়ার টেবিলে বসা মাত্র কতগুলো বডিগার্ড এসে প্রত্যেকের সামনে একটা করে গিফট ব্যাগ রাখে। সেখানে আর নোট যুক্ত থাকে ওপেন মি। নিখিল আর কবির সবার সামনে এসে ভদ্রতার সাথে ব্যাগগুলো দেখিয়ে বলে, প্লিজ খুলুন, খুলে দেখুন, ভাই এসছে একটু পর। সবাই যার যার সামনে বরাদ্দ করা গিফট বক্সগুলো ব্যাগগুলো খুলে দেখে। তাতে দামি দামি সব জিনিসপত্র, কারোটায় হিরের নেকলেস, কারোটায় রোলেক্সের দামি ঘড়ি। যদিও মৃধা মেনশনে সবাই রোলেক্সের ঘড়ি পরে, কিন্তু এই ঘড়িগুলোর মূল্য তার চেয়েও অনেক বেশি। রফিকুল আরমান আর রিয়াজ ইমরান এইসব দেখে গর্বে মুচকি হাসেন। রাবেয়া বেগমেরও গর্বে বুক ভরে যায়। শোভা মীর, রাহাত ইমরান আর হাফিজ চৌধুরীর চেহারাগুলো দেখার মতো হয়েছে। গিফটের পর্ব শেষ হলে সবার সামনে খাবারগুলো ঢাকনা তোলা হয়। একে একে সদৃশ্য হয় বিদেশি যত দামি দামি খাবার, যেগুলো বাংলাদেশের কোথাও পাওয়া সম্ভব নয়। এমনকি এই হোটেলেও এসব খাবার সাধারণত বানানো হয় না, যদি না খুব বড় ক্লায়েন্ট হয়। সবাইকে খাবার শুরুতে করতে বলা হয়, সাথে খাবারের মজা আরও বাড়িয়ে দিতে পিয়ানো বাজানোর ব্যবস্থা করা হয়। ফ্রান্সের একজন বিখ্যাত মহিলা পিয়ানিস্টকে এখানে আনা হয়েছে। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে মনের মাধুরী সামিল করে পিয়ানোতে হাত দিয়ে আঙুল পরিচালনা করছেন। এটা দেখে বাড়ির সকলে আরও এক দফা অবাক হয়ে যায়। রফিকুল আরমান নিখিল আর কবিরের দিকে তাকে বললেন, খুব সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু যাদের পার্টি তারা কোথায়? আর এখানে কি অন্য কোনো গেস্ট আসবে নাকি? আমরা কি রাফান আর তারাকে ফেলেই খাবো নাকি? নিখিল তখন রফিকুল আরমানকে বলে, এই তো এসে পড়বে তারা এক্ষুনি, কিন্তু ভাই বলেছে আপনাদের সাথে তাদের জন্য অপেক্ষা না করতে খেয়ে নিতে বলেছে। গেস্টের কথা রফিকুল আরমান যখন তুললেন তখন কবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। কবির নিখিলকে কুনুই দিয়ে গুঁতো মেরে চুপ করতে বলে নিজে বলে, আর আজকে চিফ গেস্টও আছে একজন, স্বয়ং মিস্টার রাহিম আসছেন। মিস্টার রাহিমের আসার খবরে সকলের চোয়াল ঝুলে পড়ে। রফিকুল আরমান তখন জোরে জোরে হেসে রাহাত ইমরান আর শোভা মীরকে খোঁচা দিয়ে বলে, কি বলছিলাম না দাদু ভাই আমার সাধারণ কেউ না, নয়তো তার কথায় স্বয়ং মিস্টার রাইম কেন আসতে যাবেন? সকলে এখনো হাঁ হয়ে আছে। সকলের যেন বিশ্বাসই হচ্ছে না কবিরের কথা। এরপর কবির সবাইকে আবারও খাওয়ার কথা মনে করিয়ে দিল। সবাই চুপচাপ খেতে শুরু করে। খাওয়া শেষে সবাই ফ্রেশ হয়ে গেলে নিখিল আর কবির মিলে তাদেরকে বিরাট একটা হল রুমে নিয়ে যায়,
যেখানে আলো দ্বারা সুসজ্জিত করে বড় স্টেজ বানানো হয়েছে। সবাই গিয়ে সেখানে সোফাগুলোতে বসে, কিন্তু ভালো করে বসার আগে বডিগার্ডদের ভারী বুচের আওয়াজে সবাই ভয় উঠে যায়। পেছনে কি হলো দেখার জন্য তাকাতে দেখতে পায় মাস্ক পরা, সম্পূর্ণ কালো পোশাক পরা একজন লোক শখানেক বডিগার্ড দুই পাশে গার্ড দিতে দিতে ঠুকছে। লোকটার পরনে কালো ফর্মাল পোশাকের উপর কালো ওভারকোট, যা শুধু দুই কাঁধের উপর ফেলে রাখা। ভেতরে কালো কোট, কালো কোটি এবং বুকের কাছে নয়নতারা ফুলের হীরের ব্রোচ। দুই হাতে কালো গ্লাভস, চেহারায় মাস্ক আর চশমায় থাকায় কেউ চেহারা বা হাতের কিছুই বুঝতে পারল না, কিন্তু এটা বুঝলো লোকটা লম্বায় রাফানের সমানই হবে। হয়তো এটাই মিস্টার রাইম বলে সকলের ধারণা। লোকটার আশেপাশে যে বডিগার্ডগুলো রয়েছে প্রত্যেকেরই হাতে বড় বড় রাইফেল আর মেশিন গান। লোকটা ঢোকা মাত্র মৃধা বাড়ির প্রত্যেকের মনে অজানা ভয় জায়গা করে নিল। মিস্টার রাইমের মতো একজন এত বড় মাফিয়া সবার সামনে এসেছে। এবার যদি কিছু এসপার ওসপার হয় তার সামনে তো সবাইকে এই রেস্টুরেন্টে পুঁতে ফেলবে, তারা যত বড় বিজনেসম্যান হোক না কেন। এরকম খবর অনেকেই পেয়েছে। আশেপাশে ফ্রান্সের প্রত্যেকটা বড় বড় মাফিয়া মিটিংয়ে মিস্টার রাইমের হাতে 2-3 জন করে বিজনেসম্যান বা মাফিয়া মারা যায়। তাই ভয় ভয় বড় বিজনেসম্যানের কেউই মিস্টার রাইমের যে মিটিংয়ে থাকেন সেখানে যেতে চায় না। ভয় গুটিয়ে সবাই আস্তে আস্তে যে যার জায়গায় বসে পড়ে। মিস্টার রাইমের জন্য আলাদা বসার ব্যবস্থা হয়েছে স্টেজের একদম সামনে ভিআইপি কালো সোফায়। সেখানে গিয়ে মিস্টার রাইম ওরফে রাফান বসলো। তার পাশে গিয়ে কতজন বডিগার্ড দাঁড়ায়, আর বাকিরা পিঁপড়ের মতো পুরো হলরুমে ছড়িয়ে পড়ে। হুট করে স্টেজের উপর নীল আলো উঠে জ্বলে দৃশ্যমান হয় শাড়ি পরা এক মায়াবী রূপবতী নারী, যার উপর আলো জ্বলে ওঠা মাত্রই রাফান নিজের চোখে চশমা খুলে নেশালো দৃষ্টিতে তাকায়। কালো শাড়ি পরা তারাকে দেখে সবাই সেই দিকে তাকায়। এতক্ষণে তারাকে নজরে পেয়ে সবাই কিছুটা নিশ্চিত হয়, কিন্তু রাফান কোথায় সেই ভেবেই সবাই চিন্তায় পড়ে যায়। মাইকের সামনে দাঁড়িয়ে তারা সবার উদ্দেশ্যে বলে, আজকের এই পার্টিতে মৃধা পরিবারকে স্বাগতম জানাই। সঙ্গে স্বাগতম জানাই আমাদের মিস্টার রাইমকে, যার অনুগ্রহেই আজ আমরা এত বড় একটা সুন্দর সন্ধ্যা উপহার পেয়েছি। সবাই তার জন্য একটা জোরে করতালি দেই। দেখছো ভাবি, তোমার ছেলে মিস্টার রাইমের দয়া এত আয়োজন করেছে, তার মানে সিফাতের বাবাই ঠিক ধরেছিল। তোমার ছেলে হয়তো মিস্টার রাইমের চামচা টামচাই হবে। শোভা মীরের কথায় তার দিকে চোখ গরম করে তাকান রাবেয়া বেগম। ভয়ে শোভা মীর চুপ করেছেন। এরপর আবার মাইকে তারার গলার আওয়াজ শোনা যায়, তাহলে এখন সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য আজ সবাই অপেক্ষা করছিল। মিস্টার রাইম, প্লিজ কাম টু দ্য স্টেজ। রাফান তার আহ্বানে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্টেজের দিকে ধীরে পা ফেলে এগিয়ে যায়, যেন প্রতিটি পায়ের পদক্ষেপ ছিল মেপে নেয়া এবং এটাই যেন তার হাঁটার আভিজাত্য। স্টেজে উঠে রাফান মাইকের সামনে দাঁড়ায়। অতিরিক্ত লম্বার কারণে তারা মাইক স্ট্যান্ড থেকে খুলে নিয়ে রাফানের হাতে ধরিয়ে দেয়। রাফান সেই মাইকটা নিয়ে নিজের মুখের মাস্ক এবং চশমা খুলে নিজের চেহারা দৃশ্যমান করে হাঁ হয়ে দাঁড়িয়ে যায় বাড়ির প্রত্যেকটি সদস্য। শোভা মীর, রাহাত ইমরান আর হাফিজ চৌধুরী তো পলকই নরমান নয়। রাফান মাইক হাতে নিয়ে বাঁকা হেসে ওয়েলকাম জানিয়ে বলে, ওয়েলকাম টু মিস্টার রাইমস হেল। আজ এখানে রাফান ইব্রাহিম মৃধার কোনো অস্তিত্ব নেই। যে আছে সে হলো ফ্রান্স, সিঙ্গাপুর এবং বিশ্ব কাঁপানো মিস্টার রাইম। এখানে এসেছো সবাই নিজের ইচ্ছেতে, কিন্তু যেতে পারবে কিনা সন্দেহ। সবাইকে রাফানের এমন কথায় সবাই ভয় পেয়ে যায়। সবাই বলতে সবাই নয়, কারণ অন্যরা জানে তারা কিছুই করেনি। ভয় তো পাচ্ছে ওই 3 জন যারা কথায় কথায় রাফানকে বাপের হোটেলে খাওয়ার ছেলে বলে খোঁটা দিত। এরপর রাফান ধীরে ধীরে স্টেজে ছেড়ে নামে। স্টেজের কিনারে দাঁড়িয়ে থাকা একজন বডিগার্ডের হাত থেকে একটা রাইফেল নিয়ে নামার সময় ভয়ে 3 জনই কাঁপে। এই ভাবে এই বুঝি গেল তাদের প্রাণ। শোভা মীর রাবেয়া বেগমের দিকে চেপে গিয়ে তার হাত চেপে ধরে বলে, ভাবি, তোমার এই মাফিয়া ছেলেকে বলো আমাদের ছেড়ে দিতে। তুমি বললে ও শুনবে তোমার কথা। আমরা ক্ষমা চেয়ে নিব,
দরকার পড়লে ওর কাছে, কিন্তু এভাবে আমাদের মেরে ফেলতে দিও না। রাফান এসে নিচে নেমে দাঁড়ালো। তিনজন বডিগার্ড এসে রাফানের কালো সোফাটাকে বাকিদের দিকে মুখ করে উল্টো ঘুরিয়ে দেয়। সেই সোফায় রাফান পায়ের উপর পা তুলে রাইফেলটা কাঁধে রেখে বসে। তীক্ষ্ণ ভাবলেছে নজর ফেলে ভয়ে কাঁপতে থাকা চাচি, ছোট্ট কাকাই আর ফুফার দিকে তাকায়। সবার এমন ভয় জড়ানো চেহারা দেখে রাফান ছুটকামি নিষ্ঠুর হাসি দিয়ে বলে, এবার বলো, সকালে কি যেন বলছিলে? কার কি নেই, কে বেকার, কে কার বাপের টাকায় চলে? কেউ রাফানের কথার উত্তর দেওয়ার সাহস পায় না। এমনকি রফিকুল আরমান নিজেও রাফানের এত ক্ষমতার পরিচয় পেয়ে থমকে গেছেন, সঙ্গে রিয়াজ, ইমরান, মৃধাও। রাফান সবার দিকে তাকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তারার দিকে তাকায়। তারা রাফানের দিকে এগিয়ে আসলে রাফান ওর হাত ধরে নিজের পাশে গা ঘেঁষিয়ে বসায়, যেন রাজার পাশে তার রানী আসন গ্রহণ করেছে। তারা এভাবে শ্বশুর বাড়ির সকলের সামনে বসতে একটু ইতস্তত বোধ করলো। রাফানের হাত ছাড়াতে পারে না। রাফান তারার কোমর ধরে রেখে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের এত টাকার বড়ই, এত ক্ষমতার বড়াই কোথায় গেল? কোথায়? এখন দেখছি না কেন? রাফান সবার দিকে তাকালো, তাতে দোধ পেছে। এরপর জোরে গর্জন করে উঠল সবার উপর, কি মনে হয় রাফান ইব্রাহিম মৃধা বিদেশে ঘোড়ার ঘাস কেটে বেরিয়েছে? 31টা বছরের ভেতর 24টা বছরই আমি বিদেশে কাটিয়েছি। আমার বাপের এক পয়সাও আমি নেইনি। ছোটবেলা থেকে যা ব্যবহার করেছি সব চুকিয়ে দিলাম। এই নাও। রাফান নিজের কোটের ভেতরের বুকের পকেট থেকে একটা ব্ল্যাক কার্ড বের করে ছুঁড়ে মারল সকলের সামনে। মনে হলো যেন হাতের ময়লা কোনো টিস্যু ফেলে দিল ফ্লোরে। নিখিল দৌড়ে এসে সেই কাঁচা নিয়ে মাথা নিচু করে রিয়াজ ইমরানের সামনে গিয়ে তার হাতে তুলে দিল বিনা বাক্যে। আবার পেছনে গিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল রাফান। আবারও সকলের উদ্দেশ্যে বলল, আমায় তোমরা কেউ স্বার্থ ছাড়া ভালোবাসুনি, তাই আমি তোমাদের কাউকে নিজের আপনজন বলে মানি না। আমি রাফান ইব্রাহিম মৃধা আজ থেকে তোমাদের কেউ না। আমি তো খুনি, তাই না? আমার জন্য তোমাদের বদনাম। আমি পাপিষ্ঠ, উগ্র, বেপরোয়া, ছন্ন ছাড়া। তাহলে ঠিক আছে, আমি তাই। তোমরা যেভাবে আমায় পর করে দিয়েছিলে আমার ছোটবেলার কিছু উগ্র আর বেপরোয়া আচরণে, আমিও আজ তোমাদের পর করে দিলাম। রাফানের কথাগুলো বলে তারার হাত ধরে উঠে যেতে যেতে কবিরকে বলল, হাসি, গাড়ি রেডি করো, ডার্ক ম্যানশনে ফিরবো। ওকে বস। গট গট করে ভারী বুটের আওয়াজ ফেলে আবারও সব বডিগার্ডগুলো রাফানের পেছনে চলে গেল। পরে রইল মনের দিক থেকে আহত কয়েকজন আর রাফানের ভয় চুপসে যাওয়া কয়েকজন। সবাই আজকে রাফানের কথাগুলো চুপ করে গেছে, যেন এখানে তারাই সবাই সবচেয়ে বড় দোষী, যেটা তারা ভালো করে বুঝতে পেরেছে। রাফানরা সবাই চলে গেলে রাবেয়া বেগম শাড়ির আঁচলে মুখ চেপে কান্না করে ফেলেন। সে যে স্বামী, তার স্বামীর কথা সায় দিতে গিয়ে নিজের বড় ছেলেকে হারিয়ে ফেলেছেন, যে আজ ক্ষমতা নিষ্ঠুরতা ছাড়া কোনো সম্পর্কই বুঝে না, সম্পূর্ণ নির্দয় একজন মানুষে পরিণত হয়েছে আজ রাফান, তাও শুধুমাত্র নিজের পরিবারের জন্য। রাতে ডার্ক ম্যানশনে ফিরে গিয়ে নয়নতারকে একা রেখেই রাফান কোথায় যেন চলে যায়। হয়তো মনের গভীরে ক্ষতটা আবারও তাজা হয়ে গেছে এই কদিন। বাড়ি ফিরে হয়তো মনটা একটু একা থাকতে চাইছে। সব কিছুর আড়ালে নয়নতারাও আর কিচ্ছু জিজ্ঞেস করেনি রাফানকে। স্টাডি রুমে বসে টেবিলের উপর এক কফি নিয়ে ডায়েরি লিখতে বসেছে নয়নতারা। কালো বল পেন কলম দিয়ে খচখচ করে শিবশু ডায়েরির পাতায় 135 নাম্বার পেজে লিখল কিছু কথা, যার কেন্দ্রবিন্দু রাফান ইব্রাহিম মৃধা। ডায়েরির পাতায়, প্রিয় ক্রিমিনাল সাহেব আমার, আমি হয়তো জানি আপনি আজ কোথায় গেছেন। হয়তো সেই বাসের বাংলোয় গেছেন আপনি। হয়তো মন খারাপ করে খালি গায়ে চাঁদের স্নিগ্ধ ম্লান আলোয় বসে বাঁশি বাজাচ্ছেন। নিজের ভেঙে পড়া মনটা যেন কেউ দেখতে না পারে, তার জন্য সেই ভাঙা মনটাকে লুকিয়ে রেখেছেন সবার আড়ালে। আমি বুঝি আপনাকে, আপনার সঙ্গে খুব কম দিন কাটালেও আপনার অর্ধাঙ্গিনী আমি। আর আপনি মানুষটাকে পড়ে ফেলা আমার জন্য তত কঠিন নয়। তবে আহত হয়েছিলাম তখন যখন শুনেছিলাম আমার লেখা উপন্যাস আপনাকে ঠিক কতটা বাজেভাবে ক্ষতবিক্ষত করেছিল। বিশ্বাস করুন, এতটা চাইনি আমি। আমি তো শুধু আপনাকে আমার কাছে চেয়েছিলাম,
ভাবিনি আপনি এতটা কষ্ট পাবেন। নিজেকে আমার উপন্যাসের চরিত্রে বসিয়ে সেই হিসেবে আপনি আমার বইটাকে নিষিদ্ধকরণ করে ভালোই করেছেন। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো তাই করতাম। আপনি আপনার জায়গায় ঠিকই আছেন মিস্টার ক্রিমিনাল। ক্রিমিনাল বলতে গিয়ে মনে পড়লো, আপনাকে কেন আমি এই নামটা দিয়েছি তা আজও অজানা। হয়তো আমার জীবনে আপনি আসমানির মতো এন্ট্রি নিয়েছিলেন বলেই এই নামটা আমার মাথায় এসছে। তার মানে কি যদি হিরোর মতো এন্ট্রি নিতেন আমি হিরো ডাকতাম আপনাকে? কে জানে, জানা নেই আমার। এমনকি এটাও জানা নেই আমি কেন নিজের দাদার খুনিকে এতটা ভালোবাসি, কেন তার জন্য প্রতিটা মুহূর্ত এত মরিয়া হয়ে যাই, কেন আপনি আমার পাশে থাকবেন না এটা ভাবতেই দম বন্ধ হয়ে আধ পাগল হয়ে যাই। এসবের কোনোটারই উত্তর আমি নামক হতভাগীর কাছে নেই। এমা, হতভাগী বলছি কেন? আমি হতভাগী নই। আপনি এখনো আমার আছেন, আমার কাছেই আছেন। আমি ভাগ্যবতী। আমার চেয়ে ভাগ্যবতী আর কেউ নেই। আমি আজও তো আপনার অধর যুগলের ছোঁয়া পেয়ে ঘুম থেকে উঠেছি। তাহলে হতভাগী কেন হতে যাব? আমি সবচেয়ে ভাগ্যবতী। জানেন মিস্টার ক্রিমিনাল, আপনার পাপের জগতে আমি আরেক পাপিষ্ঠা। আমিও পাপী। তাই হয়তো আপনার মতো সাইকো পাপিষ্ঠ একজন পাগল পুরুষকে নিজের স্বামী বানাতে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগিনি। আপনাকে ভালোবাসতে দুবার ভাবিনি আমি। একবারও ভাবিনি অন্য কেউ কি বলবে তার কথা। কেননা যার পরিবারের সবাই পাপী, যে নিজেই একজন পাপিষ্ঠা, তার আবার একজন পাপিষ্ঠ পুরুষকে ভালোবাসতে দোষ কোথায়? আমার বাবা দাদা না জানলেও আমি জানি, তারাও পাপের রাজ্যে হানা দেয় প্রতিনিয়ত। এই দুনিয়ার সবাই স্বার্থপর ক্রিমিনাল সাহেব। তাহলে আপনার স্বার্থ যদি আপনি দেখেন দোষ কোথায়? আমি তো কোনো দোষ খুঁজে পাইনি, তাই ভালোবেসেছি আপনাকে। সকল পাপ পুণ্যের হিসেব ভুলে আপনাকে এতটাই ভালোবেসেছি যে আজ আমার আপনার পাপের নজরানা দিতেও কোনো আপত্তি নেই। আপনি যদি আমার সামনে কোটি কোটি খুনও করেন তবুও হয়তো আমার ভালোবাসায় কোনো ঘুণ ধরবে না। আমি ভালোবেসেছি আর ভালোবাসবো। যদি আমার উপন্যাসের মতোই কোনো দিন কোনো রক্তিম অধ্যায় মুখোমুখি হতে হয়, তখন না হয় সেখানেও একইভাবে একজন আরেকজনের সঙ্গে পাড়ি দিব পরকালে। তবু আমি আপনার পিছু পিছু সব জায়গায় চলে যাব, কথা দিলাম। আপনার ফুল, আপনার ফ্লাওয়ার আপনাকে ছেড়ে কোনো দিন যাবে না। যদি সেটা জাহান্নামও হয় আমি তারপরেও আপনার সঙ্গে সেখানে হাসতে হাসতে চলে যাব, কারণ আমি আপনার অর্ধাঙ্গিনী। এই কথাগুলো হয়তো আপনাকে সামনাসামনি বলতে পারতাম না, আর চিঠি দেওয়াটাও আমার পছন্দ নয়। তাই ডায়েরিতেই কিছু কথা লিখে রাখলাম। কিছু কথা ডায়েরির বদ্ধ পাতাতেই মানায়। চিঠিতে তো শুধু মুখের উচ্ছিষ্ট অংশ প্রকাশ করা যায়। আমি না হয় কিছু না বলেও বলে দিলাম, এটি আপনার ফ্লাওয়ার, নয়নতারা শেখ। স্মিত হাসে তারা। 2 পেজে কথাগুলো লিখে ডায়েরি বন্ধ করলো তারা। দীর্ঘশ্বাস ফেলে ছাঞ্জা কফির দিকে এগিয়ে তাকিয়ে সেটা না খেয়ে চলে গেল স্টাডি রুম থেকে। হয়তো গন্তব্য তার ক্রিমিনাল সাহেব। বাসের বাংলোর কৃত্রিম ঘাস লাগানো ছাদের উপর ডিভানে খালি গায়ে বসে স্নিগ্ধ চাঁদের আলোয় বাঁশি বাজাচ্ছে রাফান। যেমনটা তারা ভেবেছিল ঠিক তাই। চোখ জোড়া বন্ধ করে নিজের সমস্ত অনুভূতিকে উজাড় করে দিয়ে বাঁশিতে সুর বুনে চলেছে। আর আজ আগের দিনের মতো প্রাণীরা না আসতে পারলেও জোনাকিরা ঠিকই এসেছে উকি দিতে। শত জোনাকির সোনালি আলোর মাঝে একা একজন সুদর্শন সুপুরুষ বসে আছে। সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজায় গা এলিয়ে দাঁড়ালো তারা। রাফানকে এভাবে উদাস হয়ে দেখতে তার আর ভালো লাগছে না। চোখের পানি অনায়াসে পড়ে গেল। আপনাকে এভাবে দেখতে একদম ভালো লাগে না মিস্টার ক্রিমিনাল। ইচ্ছে হয় আপনার জীবনের সব দুঃখ, সব কলঙ্ক নিজের মাথায় নিয়ে নেই। উফ। দীর্ঘশ্বাস ফেললো তারা। ধীর পায়ে এগিয়ে যায় রাফানের দিকে। রাফান দরজার দিকে পিচ করে থাকার কারণে বুঝতে পারে না পিছনে কেউ নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছে, কারণ রাফানের সমস্ত মনোযোগ তার বাঁশিতে মগ্ন। কিন্তু তারা যখন এগিয়ে এসে রাফানের কাঁধে হাত রাখে তখন রাফান বাঁশি বাজানো বন্ধ করে দেয়।
তারার স্পর্শ পেয়েই বুঝে যায় মানুষটাকে। রাফান পেছনের দিকে না তাকিয়ে ঘুরেই তারার হাত ধরে ওকে আলতো করে নিজের পায়ের উপর বসিয়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তারার বুকে মাথা গুজে জোরে জোরে শ্বাসে নিজের মতো সমস্ত খারাপ লাগাকে দূর করে। রাফানের ঠান্ডা শরীরের স্পর্শ আর উষ্ণ শ্বাসে তারা বেকাবু হয়ে যেতে থাকে, কিন্তু তারপরেও ও আগলে ধরে রাফানকে নিজের দুই বাহু ধরে জড়িয়ে ধরতে রাফান যেন আরও সঁপে দেয় নিজেকে তারার কাছে, একটা ছোট্ট বাচ্চার মতো আরও জড়িয়ে ধরে তারাকে। রাফানের ঘন ঘন শ্বাস তারার কানে বাড়ি খায়। এক মুহূর্তের জন্য তারার মনে হয় রাফান কাছে। ভয়ে ভয়ে তারা নিজের হাতটা রাফানের গালে ছুঁয়ে দেখে গাল ভেজা মনে হয় কিনা, কিন্তু গাল ভেজা না পেয়ে নিশ্চিত হয় তারা। কিন্তু দীর্ঘশ্বাস ফেলে আবারও রাফানের পিঠে হাত বুলিয়ে শান্ত গলায় বলে, আমি এসে গেছি মিস্টার ক্রিমিনাল। আপনার সঙ্গে সকল সুখ দুঃখ ভাগ করে নিতে আমি এসেছি। ভাগ দেবেন না আমায়? না। হাসকি স্বরে রাফান তারাকে জড়িয়ে ধরতেই তারাকে নিজের সব সুখ দুঃখের ভাগ দিতে অস্বীকার করে। তারা চোয়াল ঝুলিয়ে ফেলে। এত সুন্দর করে বললাম আর না করে দিলেন। রাফান তারাকে জড়িয়ে ধরে স্ফীত হেসে ফেলে। নিজের মাথাটা ধীরে ধীরে উঠিয়ে তারার গলায় ধীরে ধীরে চুমু খেতে খেতে বসে যাওয়া গলায় বলে, ভাগ দেব, কিন্তু শুধু সুখের। দুঃখ তোমায় স্পর্শ না করুক। আমি রাফান ইব্রাহিম মৃধা একদিনে শপথ করেছিলাম তোমার অশ্রু গুনবো, মানে জানো? রাফানের কথায় তারা অবাক হয়ে কিছুটা দূরে সরে যেতে চায়, কিন্তু রাফান তারাকে সরতে না দিয়ে একইভাবে থেকে বলে, অবাক হইও না। তোমার চোখের অশ্রু ফেলার একমাত্র উছিলা হব আমি। পৃথিবীর অন্য কারো সেই অধিকার নেই। যে তা করবে তার খলিজা নিজে ছিঁড়ব। আগেও তো দেখেছ, এটা তো নতুন কিছু না, তাই না বেবি গার্ল? তারা রাফানের আকাশে অর্ধ চন্দ্রিমার দিকে তাকায়। এক ফোঁটা চোখের পানি গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে তারার। এরপর আনমনি বলে ওঠে, তার মানে আপনিও আমায় কষ্টই দেবেন, কিন্তু জানেন আমি তাতেও রাজি। কেন তার উত্তর অবশ্য অজানা। এত ভালোবাসলাম কেন আপনাকে বলতে পারেন? রাফান তারার গলা থেকে মাথা সরায়, তারার চুল ধরে ওকে নিজের একদম মুখের কাছাকাছি নিয়ে আসে। তারার ভেজা চোখের দিকে রাফান ঘোর লাগা চোখে তাকায়। কিছুক্ষণ এভাবে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে আবারও চুলের মুঠি ধরে আরও কাছে আনে, একদম কাছাকাছি, যেন শ্বাসটাও দুজনের অনুভব করতে পারে। দুজনের ভারী শ্বাস আছড়ে পড়ে দুজনের চেহারার উপর। রাফান নিজের কপালের ভাঁজটা আরও গাঢ় করে তাকায় তারার দিকে। নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা তারার গালে ছোট স্লাইড করে ঠান্ডায় বসে যাওয়া গলায় বলে, ভালোবাসা ফরজ ছিল তাই ভালোবেসেছ, না বাসাটা হারাম ছিল তাই বাসতে হবেই সারা জীবন। তুমি আমায় ডাকোনি ফ্লাওয়ার। আমি নিজ থেকে এসেছি, ধরা দিয়েছি তোমার জালে। তুমি এই আমিকে চিনো না, আমার একাংশকেও তুমি জানো না, বাট আই লাইক ইট, আই লাভ ইট। যে আমি যেখানেই যাই সেখানেই তুমি চলে যাও। এটা কি কাকতালীয়? সব হয় না। মানে? তারার চোখে এক মুহূর্তের জন্য রাফানের জন্য ভয় জন্মায়। সেই ভয়কে নিজের চোখে দেখে যেন রাফান মজা পেয়ে যায়। মুহূর্তেই পেট চেপে ধরে হাসতে থাকে। হাসতে হাসতে তারাকে বলে, দেখো ফ্লাওয়ার, তুমি উপন্যাসে যা লিখেছো তার প্রায় অনেকটাই মিলে যায় বাস্তবতার সাথে। এই সাদাই না তুমি আমার হাসির কথাটা লিখেছিলে? দেখো আমি হাসছি, কিন্তু কিছুটা অমিল। যেমন আজ আমার গিটার নেই, আজ কোনো বৃষ্টি নেই, আর আমার হাতটাও অক্ষত। তার মানে দেখেছো, সব এক হয়েও এক নয়। তার মানে আমাদের এন্ডিংটাও এক হবে না। তারা এক নজরে এই মানুষটার হাসি চাপা কথা শুনছে, যেন এভাবেই রাফানকে তারা সারা জীবন দেখতেও সমস্যা নেই। কিন্তু কথা শেষ করতে রাফান তারার কোমরে ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোমরের সঙ্গে তারার দুই পা পেঁচিয়ে ফেলে। তারার গলায় আলতো চাপ দিয়ে নিজের কাছে এনে হাসকি স্বরে বলে, এবারের এন্ডিং হ্যাপি হবে জানো। কেউ যদি এই এন্ডিংটায় আবারও রক্তারক্তি খেলতে আসে তো রাফান ইব্রাহিম তার থাক, আর বললাম না। সেরকমটা হলে আমি কি করব নিজেও জানি না। তাই এসব ছাড়ো, লেটস গো ফর ডিনার।
তারাকে ওভাবে কোলে নিয়েই রাফান চলে যায় নিচে। ছাদের জোনাকিরাও একে একে চলে যায় ছাদ থেকে। আলো ফুরিয়ে যায় এতক্ষণে উজ্জ্বল হয়ে থাকা ছাদটার। আমি এখন সিঙ্গাপুর যাচ্ছি কিছু কাজে, সেখান থেকে একদিন পর আবার ফ্রান্সে যাব। তুমি ইউনিভার্সিটি শেষ করে তোমাদের ফ্রেন্ডসদের নিয়ে আমার ডার্ক মেনশনে যাবে সোজা। সেখানে আজ সবাই মিলে রাতে থাকবো। গাড়ি এবং বডিগার্ডসরা তোমাদের এসে নিয়ে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ভার্সিটিতে তারাকে পৌঁছে দিয়ে রাফান কথাগুলো বলে। তারাও মন খারাপ করে মাথা নিচু করে শুধু বলে। ভেতরে চলে যায়। রাফানও গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। নিখিল আর কবিরকে গাড়ি নিয়ে এগোতে বলে। পরপর 10টা কালো গাড়ি ভার্সিটির সামনে থেকে চলে যায়। ভার্সিটির ক্লাস শেষে বিকেলে তারা ওর সঙ্গে করে মাহা, বাণী, আলপনা এমনকি রিমাকেও সাথে নেয়। রিমার আচরণে তারা আর বাকি সবাই খুব অবাকই হলেও এতটুকু বুঝতে পারে যে ও এখন ভালো হয়ে আছে, আগের মতো শয়তানি আর করবে না। তাই সবাই ওকে যেতে দেয় ওদের সঙ্গে। তারার কলেজ থেকে বের হওয়া মাত্র জেনিফার ছুটে এসে আবারও সবার উপর ঝাঁপিয়ে পড়ে বলে,